নমস্কার, ইটিভি নিউজ বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। অগাস্ট মাস, আর অগাস্ট মাসেই কিন্তু বেশ 2004 সালে কিন্তু এক মৃত্যুদণ্ড নাড়িয়ে দিয়েছিল পুরো সমাজ, মিডিয়া, সবাইকে নানা রকম তর্কবিতর্ক করেছিল, এবং সেই অগাস্ট মাসে কিন্তু মুক্তি পাচ্ছে ধনঞ্জয়। এবং সেই ধনঞ্জয় নিয়ে আড্ডায় আরও একবার আমাদের সঙ্গে রয়েছে অরিন্দম শীল এবং অনির্বাণ, এবং সেই সঙ্গে অবশ্যই আরও দুজন আমাদের অতিথি, আরজা এবং অনুষা। সবাইকে স্বাগত ইটিভি নিউজ বাংলায়। তো তোমাকে যেটা প্রথমেই একটা কথা জিজ্ঞেস করি, এই যে যখন ক্যারেক্টারগুলো বেছেছো, অনির্বাণ বা মিমি, সেগুলো অনেক অনির্বাণের ক্ষেত্রে বলবো তুমি পছন্দের অভিনেতা, এবং হয়তো অনেকটা সহজ হয়েছে তোমার বাঁচতে। এই দুজনে বিশেষ করে যেহেতু হেতাল পারেখের মতো একটা চরিত্র, এবং সেটা এত ছোট ওকে বাছা, তো সেইটা কি কি ভাবনা রেখেছিলে, এবং অবশ্যই ওর আরজার ক্ষেত্রে এই যে স্ত্রীর চরিত্রে যেটা আরজা অভিনয় করেছে, সেই ক্ষেত্রে আমার অনেক দিন ধরে একটা বাছাবাছি চলছিল। আমি বম্বেতে গিয়ে বেশ কয়েকজনকে মিট করেছিলাম। তারপরেতে শি কানেক্টেড উইথ মি ওভার ফেসবুক, এবং তারপরে ওর প্রোফাইল দেখি। এইভাবে কিন্তু অনেকে আমার ছবিতে কাজ করেছে, এবং তারপরে ওর সাথে কথা বললাম চরিত্রটা নিয়ে, এবং মনে হলো যে ওকে কাস্ট করা যায়। এই চরিত্রগুলোর জন্য আমি একদম ফ্রেশ ফেস চাইছিলাম। অনির্বাণের ক্ষেত্রে যেমন আমি জানি যে ওকে দিয়ে কতটা অভিনয় করানো যায়, আর কোথাও একটা খুব সাদৃশ্য পাওয়া যাচ্ছিল। অনুষার সাথে যেটা হয়েছে যে ও তো আমার প্রায় মেয়ের মতো, ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি, ওকে বড় হতে দেখেছি একদম। তো ওকে দুর্গা সহায়তে একটা ছোট চরিত্রে কাস্ট করেছিলাম, এবং শি জাস্ট স্টুড আউট। তখন দুর্গা সহায়ের শেষের দিকেই আমি ওকে বলেছিলাম, ফার্স্ট ডে অফ শুটের পরে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি হিন্দি বলতে পারি কিনা। কারেক্ট। তো তখনই মোটামুটি একটা মাথার মধ্যে চলছিল, তো ওকে বলেছিলাম যে একটা ভাবনা চিন্তা রয়েছে, শুটিং শেষ করে আয় আমার কাছে। তো এই যে পার্টিকুলার চরিত্রটা, এটা খুব ডিফিকাল্ট একটা চরিত্র ছিল। স্ক্রিন স্পেস হয়তো বিশাল কিছু নয়, কিন্তু একে নিয়েই ঘটনা, এবং খুব ডিফিকাল্ট একটা চরিত্র ছিল, এবং এমন একজন চরিত্রের দরকার ছিল যার ইনহিবিশন খুব কম থাকবে, ভীষণ ইনহিবিশন ফ্রি একটা। পাল্লা দিয়ে অভিনয় করেছে অনির্বাণের সাথে, এবং একটা সিকোয়েন্সে করতে গিয়ে এত জোরে ওকে থাপ্পড় মেরেছে, ইট হ্যাজ কাম আউট সো ওয়েল, মানে ভীষণ রিয়েলিস্টিক হয়েছে। আমার নিজের পক্ষে খুব ডিফিকাল্ট ছিল অনুষাকে ডিরেক্ট করা। তার কারণ হচ্ছে এমন কিছু কিছু সিকোয়েন্স যেগুলো তৈরি করতে হয়েছে সেখানে। এই যে বললাম যে ওকে তো আমি মেয়ের মতো দেখি, এবং সেই জায়গা থেকে ওর সাথে সেই সিকোয়েন্সগুলো আমাকে ডিসকাস করতে হয়েছে, এবং সেগুলো ওকে দিয়ে কাজ করাতে হয়েছে, এনাক্ট করতে হয়েছে। তো সেখানে কোথাও একটা গিয়ে আমাদের প্রফেশনালিজমটা কাজ করে। আমি আমার মেয়ের সাথেও ঠিক যেভাবে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি, স্ক্রিপ্ট নিয়ে ডিসকাস করতে পারি, সেভাবে ওর সাথে করেছি, অ্যান্ড দ্যাটস হাউ আই থিঙ্ক উই গট গোয়িং। আমি ওই জায়গা থেকে অনির্বাণের কাছে আসতে যাচ্ছিলাম যে আমরা বারবার বলি তুমি অনেক মানে প্রতিষ্ঠিত অভিনেতাদের সঙ্গে কাজ করেছো, পাল্লা দিয়ে কাজ করেছো, এবং নিজের যে দক্ষতা সেটার পরিচয় রেখেছো, যার জন্য ব্যাক করে এখন এতজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে অপেক্ষাকৃত একজন নতুন, আরেকজন একদম নতুন, এবং খুবই কম বয়স, যেটা বল, তো সেইটা কতটা কোনো রকম মানে কোনো প্রথম থেকে কোনো হেজিটেশন কাজ করছিল? আমি নিজেই তো নতুন, না আমি এখন যথেষ্ট মানে কি বলবো সেরকম, কিন্তু তুমি মুন্সিয়ানার ছাপ রেখে ফেলেছো, ইতিমধ্যে দর্শক দেখে ফেলেছে, এবং তুমি এবং থিয়েটারে অনেকদিন ধরে তুমি কাজ করছো। এই ছবিতে আসলে অনেকেই কাজ করেছে যারা থিয়েটার থেকে এসেছে। ওর একটা থিয়েটার ব্যাকগ্রাউন্ড, বিশাল থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে, ওর আছে, আরজার আছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কখনোই আমি এবং অনুষাকে আমি দুর্গা সহায়তে আমি শুটিংয়ে যেতাম, প্রায় রেগুলারই যেতাম, সেখানে আমি অনুষাকে দেখেছি। আর আরজা আর আমি একই সময়ে রবীন্দ্রভারতীতে পড়াশোনা করতাম। ও আমার জুনিয়র 2 বছরের, কিন্তু মানে ওকে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকেই চিনি। হ্যাঁ, দুজনেই থিয়েটার নিয়ে পড়াশোনা করতাম। তো সেই জায়গা থেকে দুজনের সাথেই আমার এক রকমের পরিচিতি হয়ে গেছিলো। আর আমি কখনো, আমার একটাই ব্যাপার আছে, সেটা মানে কিভাবে বিচার করবে আমি জানি না, কিন্তু আমি যখন, আমার এখনো মনে আছে মিনার্ভা রেপার্টরিতে আমি যখন প্রথম সৌমিত্র চ্যাটার্জির সাথে অভিনয় করার সুযোগ পাই,
সেদিনও আমি এটা ভাবিনি যে এই মহিরুহ দাঁড়িয়ে আছে, ইতিহাস, সত্যজিৎ রায়, ফেলুদা সব কিছু মিলিয়ে এই কিংবদন্তিটাকে সরিয়ে দিয়ে করেছিলাম। শ্রদ্ধা থাকতো সবসময়, হ্যাঁ, কিন্তু আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট ওয়ে। ঠিক উল্টো ভাবেই যে ওটাও আমি কোনোদিন ভাবিনি যে, আর ওগুলো খুব ব্যাড প্র্যাকটিস বলে আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠিত অভিনেতা, মানে আমার প্রশ্নই ওঠে না, অন্য কেউ যদি এসে বলে হ্যাঁ তাহলে তুমি নতুন, তুমি এগুলো এগুলো শিখে নাও, এগুলো আমি অরিন্দম দাস সেটেও কোনোদিন হতে দেখিনি। ইন্ডাস্ট্রিতে এটা হয় হয় সেটা আমি জানি, কিন্তু সেটা খুব একদমই পছন্দ করার মতো নয়। অনুষা, তোমাকে জানতে চাইবো যে যেহেতু এমন একটা চরিত্র, এত আলোচনা যখন ঘটেছে তখন মনে হয় না তুমি জন্মেছো বলে, যখন ইভেন যখন মৃত্যুদণ্ড হয়েছে তখনও হয়নি না, তখন যখন ধনঞ্জয়ের ফাঁসি ছিল তখন তখন আমি দেখেছো। ডেফিনেটলি কিন্তু তখন তুমি কিন্তু তখন তুমি ওটা বোঝার মতন বা পরবর্তীকালে হ্যাঁ, আই ওয়াজ ভেরি ইয়ং। তো সেক্ষেত্রে যখন অফার করা হলো, মানে কোনো আইডিয়া ছিল না নতুন করে আইডিয়া হলো, নতুন করে পড়লে? আমায় যখন প্রথম অরিন্দম আঙ্কেল বলেন তখন আমি বাড়ি গিয়ে রিসার্চ করেছিলাম, ইভেন লাইক ডিউরিং দুর্গাশয়ের শুট হলে আমি জাস্ট রিসার্চ, কিন্তু আমি তখন ভাবলাম যে আমাকে এটা করতে বলবে না, এটা ইম্পসিবল, আমি এটা করতেই পারবো না হয়তো, বিকজ এরম টাইপ অফ ক্যারেক্টার স্পেশালি অন স্ক্রিন ইজ সামথিং দ্যাট আই হ্যাভ নেভার, মানে ভাবতেই হয়তো পারছি মিক্স না, রিঅ্যাকশনস পাচ্ছো এখন, হ্যাঁ, তো but সেটাকে that's কিভাবে okay. হ্যান্ডেল করছো? যেহেতু একদম প্রথম ছবি করছো, বয়স It's কম a আছে। character, exactly. ভাবেই বিচার করতে হ্যাঁ, হবে। তো আমি এটা অলওয়েজ করি দ্যাট আমি তো করছি না, আমার ক্যারেক্টার করছে যা করার, আর আমাকে ওইভাবেই মেন্টালি প্রিপেয়ার করতে আমার হেল্প করেছিল দ্যাট ইটস নট হ্যাপেনিং টু মি, আমার সাথে এটা হচ্ছে না, আমার ক্যারেক্টারের সাথে হচ্ছে, অ্যান্ড আই এম ট্রাইং টু টেল আ স্টোরি। একজন ছোট্ট বাচ্চা মেয়ের একটা এত মানে ঘটনা, এরকম একটা ঘটনা ঘটে গেছে তুইও সেটা, কম বাচ্চা নস, তুই এখনো বাচ্চা। হ্যাঁ কিন্তু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, বাট মাই পয়েন্ট ইজ দ্যাট এরকম একটা ঘটনা যার ব্যাপারে এখন অ্যাটলিস্ট অনেক লোকেদের খুব মানে নট আ ভেরি প্রপার আইডিয়া, মানে খুব ভেগ ওপিনিয়ন্স আছে, পিপল ডোন্ট নো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, হোয়াট মে হ্যাভ মে নট হ্যাভ হ্যাপেন, সো ইটস জাস্ট একজনের স্টোরি যাকে লোকেরা চেনে না তাকে টু গেট ইট দেয়ার। ধনঞ্জয় জানতো না যে সততা নিজে থেকে প্রমাণ করা যায় না, ইওর অনার। অভিযুক্ত শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি হেমা পারেখের ফ্ল্যাটে যান, ফ্ল্যাট নম্বর 3-তে বেল দেন এবং আর যে কি বলতে আমি তো জাস্ট অরিন্দম দাকে ফলো করেছি, অরিন্দম দা যেভাবে আমাকে বলেছে, আর তারপর আমরা যখন রিয়েল ক্যারেক্টারদের সাথে মিট করেছিলাম বাঁকুড়ায় গিয়ে, ওটা আমরা যখন মানে আমরা সবাই গিয়েছিলাম, মানে পুরো টিম আমরা গিয়েছিলাম, তো ওদের সাথে মিট করে এটা অনেক ইজি হয়ে গেছিলো, মানে বোঝা ক্যারেক্টারটাকে যে আর আমার অসুবিধে মানে গ্রামের যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমি নিজেও যেহেতু গ্রামের, ফলে ওদের লাইফস্টাইল ওটাকে অ্যাডপ্ট করতে, ওর হাঁটা চলা সব কিছু ক্যারেক্টারে, ওটা আমার একটুখানি মানে ওটা আমার অসুবিধে হয়নি, আর বাকিটা জাস্ট আমি ক্যাপ্টেনকে ফলো করেছি। ট্রেলার লঞ্চে ক্ষেত্রে একটা কোর্টরুম একটা ব্যাপার করেছি, মানে তোমার একটা অন্যরকম ভাবনা চিন্তা সবসময় থাকে, মানে ফ্রম প্রমোশনস, তো সেটা কি প্রথম থেকেই তুমি একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চেয়েছিলে যে কোর্টরুমের মতন করে ট্রেলার লঞ্চ করলে? না, এটা এমন যেটা একটা brand- ছবি যেটার শুটিং চলাকালীন আমি চাইনি যে কোনোভাবে এটা প্রচার মাধ্যমে আসুক। তার একটাই কারণ যে হঠাৎ কোন একটা সিনের কোন ছবি বেরোলো এবং তার উপর ভিত্তি করে আবার কি একটা মাস ওপিনিয়ন, মানে এমনি একটা ওপিনিয়ন তৈরি হয়েছে এখন, তো সেইগুলো করতে চাইনি। আর কোর্টরুমটা তৈরি করা এই কারণে যে কোর্টরুম ইজ আ প্লেস অফ আ ডিবেট। এই ছবিটা কিন্তু ইজ আ ডিবেট, এই ছবিটা একটা প্যানেল ডিসকাশন, এই ছবিটা হচ্ছে কিছু থিওরি, কিছু তথ্য, সেগুলো নিয়ে তার একটা তুল্যমূল্য প্রেজেন্টেশন। সেই ফিলিংটা দেওয়ার জন্য কিন্তু প্রথম যখন প্রচার মাধ্যমে সবাইকার তোমাদের সকলের কাছে আমরা আমাদের চরিত্র নিয়ে এলাম, তখন এটাই করতে চেয়েছিলাম। আর আরেকটা হচ্ছে যে আমরা অনেক হুল্লোড় করে ছবি করি, আমরা আনন্দ করে ছবি করি, হাসি ঠাট্টা ইয়ার্কি মারতে মারতে ছবি করি। এই ছবিটা করার ক্ষেত্রে সেই স্কোপটা ছিল না। আমরা প্রত্যেকে মেন্টালি এতটা স্কিউড ছিলাম, মানে খুব কষ্ট পেতে পেতে ছবিটা করা, তো সেই জন্য সেই জায়গাটা ছিল না। এবং এই ছবিটার যে সেই সিরিয়াসনেসটা দিয়েই ছবিটা করা, সেটাও বোঝানোর জন্য এই কোর্টরুমের এই পুরো সেটটা তৈরি করা হয়েছে। তুমি এই ঘনিষ্ঠ মহলে বলছো, অনেকে নাকি তোমাকে ধর্ষকশীল বলে বলছে। লোকে তো কত কি বলতে পারে, কি 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 ধর্ষণশীল না, বলছে ধর্ষক আমাকে। এটা মিডিয়াতে কয়েকজন
খুব জ্ঞানীগুণী মানুষরা লিখেছেন, হ্যাঁ, তাদের ধন্যবাদ দিতে চাই। আর কি বলবো, এটা কিছু অংশ মানুষ যারা নিজেরা অসুস্থ তারা করে, তাদের কথা এত ধরতে নেই। 2004 সালের সামনের সময়ে তখন একজন ফাঁসুড়ে, যিনি একজন প্রফেশনাল ফাঁসুড়ে, হ্যাঁ, তার সরকারি কাজ হচ্ছে ফাঁসি দেওয়া। এবারে সমাজে নানান রকম কাজ থাকে, তারও কাজ থাকে সেটা ফাঁসি দেওয়া, মানে তার কাজকে আমি হেয় করছি না। তাকে একটা রাজনৈতিক মঞ্চে তুলে বক্তৃতা দেওয়া হচ্ছে, তখন কারো কিছু মনে হলো না, তখন কেউ কারো পদবীর সঙ্গে ফাঁসুড়ে শব্দটা জুড়ে দিল না, কিছু করলো না। হ্যাঁ, এই যে দেখো, একটা কথা আমি সোশ্যাল মিডিয়াতে আমি নেই, কিন্তু একটা পরিষ্কার করে বলতে চাই, পৃথিবীতে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটছে। অনেক দিন ধরে শুরু হয়েছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম, যবে থেকে সভ্যতা তৈরি হয়েছে, সবাই কথা বলছে, সবাই। কিন্তু তার মধ্যিখান থেকে আমি কথাটা শুনে ভাবলাম, মানে যে মানুষ এরকম একটা শব্দ ব্যবহার করতে পারেন একজনের, আজকে অরিন্দম দা বলে কেন, যে কোনো মানুষের সঙ্গেই, একজন সামাজিকভাবে স্বীকৃত মানুষের সঙ্গে এরকম একটা শব্দ যুক্ত করতে পারেন, তার মানে বোঝাই যাচ্ছে যে যে শব্দ তিনি ব্যবহার করেছেন সেই শব্দটার গুরুত্বই তার কাছে পরিষ্কার নয়, এবং সে সেই শব্দটা নিয়ে সিরিয়াস নয়। এই সমাজের একাংশ একটা সময় বলতো, ধরা পড়লে ধনঞ্জয়, না করলে এনজয়। আমি তো সেটাই, এই সেই সমাজ, এই সেই সমাজ। এরাও কিন্তু কম বড় রেপিস্ট নয়, কারণ এদের মানসিকতাটা কতটা বিকৃত। ছবিটাকে তুমি কিভাবে সাজিয়েছো, মানে মূল কথক এই ছবিটার দুজন, সেই দুটো চরিত্রে অভিনয় করছে মিমি চক্রবর্তী এবং কৌশিক সেন। একজন হাইকোর্টের অ্যাডভোকেট আর একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। কাব্য সিনহার সিনিয়র হচ্ছে শিবরাজ চৌধুরী। 2008 সালে, মানে ফাঁসি হওয়ার 4 বছর পরেতে, এই কাব্য সিনহার সাথে ধনঞ্জয়ের স্ত্রীর দেখা হয়, এবং দেখা হয় অঙ্গনবাড়ির একটা জায়গায়, এবং সেখান থেকে সে ইন্ট্রিগড হয় এই চরিত্রটাকে নিয়ে, এই যা যা ঘটে গেছে সেই সব নিয়ে নানান কথাবার্তা উঠে আসে, এবং সেই জায়গা থেকে সে এবং তার সিনিয়র দুজনে মিলে ছবিটা রিঅ্যাপিল করে। তো সেই রিঅ্যাপিলের ভিত্তিতে আমরা দেখছি কি যে তথ্যের আধারে কি কি গল্প আমরা শুনেছি যেটা প্রতিষ্ঠিত, আর আমাদের ফ্যাক্ট ফাইন্ডিংস এবং রিসার্চের মাধ্যম দিয়ে, এবং বিভিন্ন মানুষ আজও যারা বেঁচে আছেন, যারা সেই সময় সেই কেসের সাথে জড়িত, তাদের সবাইকার সাথে কথা বলে আমরা যে ফ্যাক্ট ফাইন্ডিংসে উপনীত হয়েছি, মানে এসেছি, উপনীত বলাটা ঠিক হবে না, সেই দুটোকে আমরা প্রেজেন্ট করছি। এবার মানুষ বলবেন যে কোনটা ঠিক কোনটা ভুল, আদৌ ধনঞ্জয় নির্দোষ কি নির্দোষ নয়। আমরা এরকম একজন মানুষকে মিট করেছি যে ধনঞ্জয়ের বন্ধু, যে এখনো ছাতনাতানার সামনে তার চায়ের দোকান আছে, যে মানুষটা বলে যে সেই সময় অন্য সরকার ছিল, আজকে সরকার বদলে গেছে, তাই আমার ভয় নেই, আমি শহীদ মিনারের নিচে দাঁড়িয়ে বলতে পারি সেই সময় আমি ভুল তথ্য দিয়েছিলাম কোর্টকে, আসলে কিন্তু আমাকে একটা সাদা কাগজে সই করানো হয়েছিল, যে কাগজটা কিনা সিজার লিস্ট হিসেবে পরে পেশ করা হয়েছিল। লিফটম্যান, সে বলেছিল যে আমাকে একটা ইংরেজি লেখা কাগজে সই করতে বলা হয়েছিল, তাতে কি লেখা আছে আমি জানি না। সেই সময়কার ডিসিডিডি যে সময়টা বলেছিলেন প্রেসকে এসে, সেই সময়টার সাথে উইটনেসদের সময় মেলে না। প্রথমত কোনো ডাইরেক্ট উইটনেসই নেই এই কেসে। একটা ফাঁসির হুকুম হতে গেলে একটা ডাইরেক্ট এভিডেন্স হতে হবে, নট আ সিঙ্গল ডাইরেক্ট এভিডেন্স, এবং সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক এভিডেন্স যাকে বলে, সেগুলো ইনকনক্লুসিভ ছিল। পেটে কতটা খাবার আছে সেই খাবারের উপর নির্ধারিত হয় মৃত্যুর সময়। এই যে প্রসেসটা, এটা ইজ আ ফুল প্রুফ প্রসেস। আরুষি তলোয়ারের ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটা ব্যবহার করা হয়েছিল, কিন্তু এই কেসেতে সেটা করা হয়নি। এবং পোস্টমর্টম রিপোর্ট এইটুকু ইঙ্গিত করছে যে ধর্ষণ হয়তো আদৌ হয়নি। 21টা আঘাতের চিহ্ন ছিল,
তার মধ্যে 19টা চিহ্ন শুধুমাত্র ওপরের পোর্শনে ছিল। এইখানে দুটো নখের মার্ক ছিল আর এইখানে একটা মার্ক ছিল। তো শরীরের কাঁধ থেকে শুরু করে শরীরের নিম্নাঙ্গ অবধি কোথাও কোনো আঘাতের চিহ্ন সেইভাবে ছিল না, যেটা নাকি একটা রেপ হলে হয়। তাহলে সেটা কি প্রমাণ করছে, কোন দিকে ইঙ্গিত করছে? আদৌ কি রেপ হয়েছিল? অথবা যে মৃত্যুটা যখন ঘটেছিল, যে মার্ডারটা ঘটেছিল, সেই সময় এমন একজন থাকতে পারে যেটা ঘটিয়েছিল, যার প্রতি আঘাত করার মতো ক্ষমতা সেই মেয়েটির ছিল না। প্রসাদ, যে চরিত্রটা তুমি করছো আর কি, যেটা সেটা একটা পার্সপেক্টিভ আছে, আবার তুমি যে ছবিটা করছো সেটা একটা আলাদা মানে একটা পার্সপেক্টিভ আছে, যেখানে সত্য কি মিথ্যা কি সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করছে। তো সেটা তোমার ক্ষেত্রে কতটা মানে চরিত্রটা এমন করতে হবে যেখানে তুমি ভিকটিম, আবার যে ছবিটার যে সেখানে আসল সত্যিটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমি যখন স্ক্রিপ্টের ব্যাপারে আমি কথা বলি অরিন্দম আঙ্কেলের সঙ্গে, আমাকে যেই পার্সপেক্টিভটা দেওয়া হয়, মানে দ্য থিংস দ্যাট আই হ্যাড রেড অনলাইন, তার থেকে এতটা ডিফারেন্ট যে জিনিসপত্র যেগুলো এক্ষুনি বললো, সেগুলো শুনে আই ওয়াজ লাইক দেয়ার মাস্ট বি, মানে কিছু একটা তো করার দরকার, মানে একটা ছবি কেন বানানো হচ্ছে, দেয়ার হ্যাজ টু বি এ রিজন। তো মানে এমনি সো আই বিলিভড ইন দ্যাট রিজন। একটা খুব বড় কথা বললো, এইটাই অনেকের পছন্দ হচ্ছে, সিনেমা হচ্ছে রিজন তার। সিনেমার সামাজিক দায়িত্ববোধের জায়গা আছে, এবং এই জায়গা থেকেই আমি এটা বলছি যে গত 5 বছরও সময় নয়, তার থেকেও কম সময়ের মধ্যে আমার 6টা ছবি, এবং 6টা ছবির মধ্যে 5টা ছবি সুপার হিট, এবং এত দর্শক গ্রাহ্যটা, এই সমস্তটা আমার জীবনে ঘটেছে, সেটা সারা জীবন চিত্র পরিচালনা করে একটা মানুষের ঘটে না। এটা সমাজের থেকে আমার একটা বিরাট পাওয়া, এবং এই যতবার এটা পেয়েছি ততবার অসম্ভব একটা সাহস জুগিয়েছে আমার দর্শক, যে সাহসটা তারা বারবার করে আমার সোশ্যাল মিডিয়াতে আমার বিভিন্নভাবে আমাকে জানিয়েছে যে আমার ছবি তাদের ভালো লাগছে, আরও ভালো ছবি করতে হবে। অনির্বাণ, ধরো আজ যদি তোমাকে মানে যেহেতু তুমি ধনঞ্জয় চরিত্র করেছো, দেখার পর তোমাকে মানে কেউ যদি ওরকমভাবে ভাবে বা ধনঞ্জয় বলে, তো সেটা কি তুমি মানে কিভাবে নেবে? ধনঞ্জয় বলে আমাকে অভিনয় ভালো হয়েছে বা ভালো হবে, ভালো লাগবে, সেই জায়গা থেকে আমাকে ধনঞ্জয় বলে ডাকবে, এত গভীরভাবে আমাদের সমাজ দেখে না। আমাদের সমাজ ওই ধনঞ্জয় রোল করেছে বলে ধনঞ্জয় বলে ডাকে, মানে সে নিয়ে আমার আলাদা করে যে খুব মানে আনন্দ হলে সেটা বিরাট আনন্দ হবে বা রাগ হলে খুব রাগ হবে, এমনটা মোটেই নয় আর কি। মানে এই সমাজের একাংশ একটা সময় বলতো ধরা পড়লে ধনঞ্জয়, না করলে এনজয়। আমি তো সেটাই, সেই সমাজ, এরাও কিন্তু কম বড় রেপিস্ট নয়, কারণ এদের মানসিকতাটা কতটা বিকৃত। তোমাদের সবার কাছে এটা জিজ্ঞেস করবো, যেহেতু এখানে কেস রিওপেন হচ্ছে, তো তুমি যদি বল রিয়েল লাইফে তুমি চাইবে এই কেসটা রিওপেন হোক? যখন এই কেসটা যখন হয়েছিল, তখন আমি যেভাবে এই কেসটা নিউজ পেপারে যেভাবে পড়েছিলাম বা যেভাবে জেনেছিলাম, তারপরে যখন এটার রিসার্চ পেপার যখন আমি পড়ি, তারপরে এটা কিন্তু আমি বিশ্বাস করি যে রিওপেন হওয়া উচিত। হ্যাঁ, এই কেস মানে এই ছবির রিসার্চ করতে গিয়ে যে তথ্য আমাদের সামনে এসছে প্রোভাইডস দ্যাট, তাতে করে এই কেস ভালো উকিল দ্বারা, মানে যারা শক্তিশালী উকিল তাদের দ্বারা সমষ্টিগতভাবে এই কেস রিওপেন হওয়া উচিত। All I would like is that যে কোনো কেস like this case should be fought well from both sides. হেতাল পারেখের পরিবারের কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন বা কথা বলেছিলেন কিনা, বা ওদের রিয়াকশন? আমরা ওদের বাড়িতে গেছিলাম, কলকাতার বাড়িতে, তো ওরা সেই সময়তেই ছেড়ে বেরিয়ে গেছিল, সেও খুব রহস্যজনক এবং রহস্যজনকভাবে চলে গেছিল। এবং তারপরেতে আমরা ট্রেস করতে করতে বম্বের পুনাম অ্যাপার্টমেন্টস অবধি পৌঁছই, এবং তারপর জানতে পারি পুনাম অ্যাপার্টমেন্ট ছেড়ে ওরা চলে গেছে, তারপর আর ওদের হদিশ পাওয়া যাচ্ছে না। লাস্ট যেটুকু জানতে পেরেছি যে হেতাল পারেখের মা মানসিক ভারসাম্য বোধহয় হারিয়েছেন, এবং ওর বাবা বোধহয় আর নেই, এবং ভাই বিয়ে করেছে, এই রকম একটা জাস্ট শোনা গেছে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমরা নানানভাবে খোঁজার চেষ্টা করেছি, আর এই কেসটা রিঅ্যাপিল হওয়া উচিত। এই কেসটা আবারও যদি এই ছবি দেখে যদি একটা পজিটিভ দিক যদি সোসাইটির থেকে উঠে আসে, যে একটা দাবি উঠে আসে যে হ্যাঁ এটাকে রিঅ্যাপিল করা উচিত, এটাকে রিওপেন করা উচিত, তাহলে হয়তো সেটা হওয়া দরকার। আর একটা কথা অ্যাড করি,
এই মুহূর্তে এই কলকাতা শহরের এক স্বনামধন্য জাজ, তিনি সত্যিই স্বনামধন্য এবং তার ওপর অনেক আস্থা আছে মানুষের। তিনি সেই সময় একদম শেষের দিকে এই কেসটার সাথে কোনোভাবে যুক্ত হয়েছিলেন, তখন তিনি অ্যাডভোকেট ছিলেন এবং তিনি বলেছিলেন যে এই কেসটা যদি আমার হাতে আসতো ধনঞ্জয়ের এমন দশা হতো না।